হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু অল ইন WBPSC वाला। আশা করছি তোমরা সবাই ভালো আছো। একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ফিগার অফ স্পিচ, যেটা আমরা যে আপকামিং এক্সামিনেশন গুলো আছে তাতে যাতে পড়ে যেতে পারি। অর্থাৎ যে ক্লার্কশিপ এক্সামিনেশন গেল সেখানেও আমরা দেখেছি যে প্রচুর ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই পার্টিকুলার চ্যাপ্টারকে অবহেলা করলে চলবে না। ঠিক আছে, হতেই পারে WBCS এক্সামিনেশনও তোমরা কিছু প্রশ্ন এখান থেকে পেয়ে যেতে পারো, বা যে কোনো এক্সামিনেশন যেখানে ইংলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বুঝতেই পারছো যে কোয়েশ্চেনের প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে, তো আমি চাইলাম একটু তোমাদের জন্য ফিগার অফ স্পিচটাকে একটু ডিসকাস করে দিতে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রয়েছে। কিছু ফিগার অফ স্পিচ, প্রচুর ফিগার অফ স্পিচ আমরা দেখতে পাই আমাদের চারপাশে, যেটাকে আমরা বলে থাকি অলংকার। অর্থাৎ আমাদের যে স্পিচ বা আমরা যে কথা বলছি সেটাকে সুন্দরভাবে সাজিয়ে বলার জন্য আমরা নানা রকম রিটোরিক্যাল ডিভাইসেস ইউজ করে থাকি। তো সেগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। তো তার মধ্যে আমরা ইডিয়ামস নিয়ে তো পড়াশোনা করি, ইডিয়ামস এর বাইরে গিয়েও আরো অনেক কিছু ফিগার অফ স্পিচ আছে বাবা। সেগুলো হচ্ছে আজকে আমরা একদম না জানার থেকে জানা অনেকটাই ভালো। কিছু হলেও আমরা জানি, তাহলে কিছু হলেও প্রশ্নের আনসার দিতে পারবো। তো সেরকম ভাবে আমরা জেনে নেব, খুব বেশি লেন্দি করব না ভিডিওটা, একদম টু দা পয়েন্ট আলোচনা হবে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এবার দেখো যে প্রথমে আমরা ফিগার অফ স্পিচ যেটা বলে ফেললাম, যে ফিগার অফ স্পিচ আর কিছুই নয়, আমাদের শব্দকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলার জন্য আমরা ফিগার অফ স্পিচকে ইউজ করে থাকি, যাতে করে আমি নর্মাল কোনো কথা বললে যতটা না অ্যাটেনশন পাবো কার না যে লিসনার আছে, বা যখন আমি লিখছি আমার লেখা বা আমি লেখার মাধ্যমে যখন কিছু বলতে চাইছি, যারা রিডার আছে তাদের অ্যাটেনশন যতটা না গ্রো করতে পারবো তার থেকে বেশি গ্রো করতে পারবো যখন আমি সেখানে ওই পার্টিকুলার সেন্টেন্সটা একটু ফিগার অফ স্পিচ দিয়ে সাজিয়ে যদি আমি লিখি, তাহলে দেখবে সেখানে বেশি রিডার অ্যাটেনশন গেইন করা যায় বা গ্রো করা যায়। যে কারণে হচ্ছে ফিগার অফ স্পিচ গুলোকে আমরা ইউজ করে থাকি আমাদের সেন্টেন্সে বা আমাদের কথায়। তো তার মধ্যে দেখো প্রথমে আমরা ডিসকাস করব সিমিলি নিয়ে, একদম টু দা পয়েন্ট বোঝাবো যে সিমিলি নিয়ে আমরা যখন কি করি না, একজনের সাথে আরেকজনের কম্প্যারিজন করতে পারি, সেটা ব্যক্তি হতে পারে, সেটা বস্তু হতে পারে। তো যখন আমরা এই কম্প্যারিজন করি তখন আমরা এই কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য আমরা লাইক অথবা অ্যাজ এগুলোকে ইউজ করে থাকি, অর্থাৎ ইনডাইরেক্ট ওয়েতে করে থাকি। ঠিক আছে, ইনডাইরেক্ট ওয়েতে যখন আমরা তুলনা করে থাকি তখন আমরা সিমিলিকে ইউজ করে থাকি। যেমন দেখো কি আছে, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, মানে কাউকে যখন আমি হোয়াইট বলছি, তো হোয়াইটটা কেমন না, একদম যেমন বরফ সাদা হয় সেরকম। তো তখন আমি কিন্তু বলে দিলাম যে সে বরফের মতো সাদা। তাহলে দেখো এই যে অ্যাজ কথাটা ইউজ করে আমি কম্পেয়ার করলাম, তখন এটা হয়ে গেল আমার সিমিলি। ঠিক আছে, সেম দেখো অ্যাজ বিজি অ্যাজ আ বি। তো অ্যাজ বিজি অ্যাজ আ বি, এখানে দেখো বি যেমন আমরা মাছিকে দেখেছি বা মৌমাছিকে দেখেছি সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে বেড়াচ্ছে, তো সেরকমই বি যেমন একটা জায়গায় স্থির হয়ে বসে না, তার মানে সে এতটাই ব্যস্ত যে ব্যক্তিটিকে বলছে তার মানে সেও ততটাই বিজি থাকে, কার মতো, বি এর মতো। তো তাকে আমি দেখো বি এর সাথে তুলনা করে দিলাম এবং করলাম কি দিয়ে, অ্যাজ দিয়ে। তো যখন ইনডাইরেক্ট ওয়েতে তুলনা করছি তখন আমরা লাইক এবং অ্যাজ ইউজ করে তুলনা করি, যেটাকে আমরা সিমিলি বলে ফেলছি। সিম্পল এটা। চলো নেক্সট আমরা করে নেবো মেটাফর। কেন পরে রেখেছি, যাতে তোমরা রিলেট করতে পারো। মেটাফর কি না, মেটাফর হচ্ছে এবার ডাইরেক্ট কম্প্যারিজন হচ্ছে। এবার আমি ডাইরেক্ট করে দিচ্ছি কম্প্যারিজন, এবার কিন্তু ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট ওয়েতে আমি কম্প্যারিজন করে দিচ্ছি। অর্থাৎ তোমাকে যদি আমাকে কি বলতে হয়, তোমাকে যদি বিউটিফুল বলতে হয়, তাহলে আমি বলে দেবো ইউ আর আ রোজ। ঠিক আছে, তুমি একদম রোজের মতোই সুন্দর। তা তোমাকে রোজ দিয়ে দেখো ডাইরেক্ট আমি কম্পেয়ার করে দিলাম, না লাইক ইউজ করছি না অ্যাজ ইউজ করছি, কোনো কিছু ইউজ করি না, তখন আমরা সেটাকে মেটাফর বলে দিই। যেমন ইউ আর মাই সানশাইন, তো তুমি আমার সানশাইন। দেখো অ্যাজ বা লাইক সানশাইন এভাবে কিছু বলিনি, কি বলে দিয়েছি, ইউ আর মাই সানশাইন। বা কাউকে ধরো তুমি খুব ব্রেভ বলতে চাইছো, তুমি কি বলবে, যে তুমি খুব ভালো যুদ্ধ করেছো, ফট, এবং তুমি ভালো যুদ্ধ করেছো কিসের মতো, খুব মানে ব্রেভ, মানে খুব সাহসিকতার সাথে যুদ্ধ করেছো, তাই তুমি বলে দিতে পারছো ইউ আর আ টাইগার বা লায়ন। তার মানে কি, একদম ডাইরেক্ট কম্প্যারিজন হয়ে গেল, তুমি ইউ আর আ টাইগার বলে ফেললে, না বলেছো তুমি অ্যাজ টাইগার, অ্যাজ আ টাইগার বা লাইক আ টাইগার তুমি বলো। অর্থাৎ লাইক এবং অ্যাজ দিয়ে যখন আমরা কম্প্যারিজন করছিলাম তখন আমরা সেটাকে সিমিলি বলে ফেলছিলাম।
এখানে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি কি, ডাইরেক্ট কম্প্যারিজন করে দিচ্ছি। আর যেখানে ডাইরেক্ট কম্প্যারিজন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, তখন সেটা বলে দেবো আমরা মেটাফোর। যেমন দেখো কি আছে, পিটার হ্যাজ আ গোল্ড, পিটার হ্যাজ আ হার্ট অফ গোল্ড, তার মানে তার হার্টকে আমি কি বলে দিচ্ছি, দেখো হার্টকে আমি বলে দিচ্ছি গোল্ড, তার একটা সোনার হৃদয়, তাই না, সোনার হৃদয়। হৃদয় কি সত্যি সোনার? না, এখানে সোনার সাথে কম্পেয়ার করা হয়েছে, বাট ডাইরেক্ট কম্প্যারিজন করা হয়েছে, তো সেই কারণে এটাকে আমরা বলে দিচ্ছি মেটাফোর। তাহলে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিমিলি অ্যান্ড মেটাফোর। ওকে, চলো নেক্সট। পরবর্তী যে ফিগার অফ স্পিচ নিয়ে মানে আমরা আলোচনা করবো, দ্যাট ইজ পার্সনিফিকেশন। এই পার্সনিফিকেশনের সাথে তোমরা অ্যাওয়্যার, বিকজ আমি নাউনে যখন আমি জেন্ডারের পোর্শন তোমাদের পড়িয়েছিলাম তখন আমি এই পার্সনিফিকেশনের সম্পর্কে তোমাদের আইডিয়া দিয়ে দিয়েছিলাম বা আলোচনা করে দিয়েছিলাম। একদম সহজ সরল ভাষায় বলে দিয়েছিলাম পার্সনিফাইড করা মানে হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে তুমি কোনো একটা মানুষের কোয়ালিটিকে ইনপুট করতে চাইছো, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে কি আছে, দ্য ট্রিজ ডান্স ইন দ্য উইন্ড, তাহলে ভালো করে বোঝো যে ট্রি এর পক্ষে নাচাটা সম্ভবপর নয়, কিন্তু যখন দেখছো যে হাওয়া দিচ্ছে, যখন হাওয়া দেয় বাবা, যখন দেখবে ঝড় দেয় বা ঝড় হয়, তখন দেখবে যে গাছগুলো একবার এদিকে দোলে একবার এদিকে দোলে, তার মানে কি, দেখে মনে হচ্ছে যেন তারা নাচছে। নাচার যে কোয়ালিটি, ডান্স, এটা কিন্তু ট্রি করতে পারবে না, কারণ ট্রি এক জায়গায় স্থির থাকে, দাঁড়িয়ে থাকে। এই ডান্স করার যে ক্যারেক্টারিস্টিক্স বা মানে যে বৈশিষ্ট্য, সেটা আমরা মানুষের মধ্যে খুঁজে পাই। তো হিউম্যান বা পার্সনের বৈশিষ্ট্য যখন তুমি কোনো একটা অ্যানিমাল বা কোনো একটা অবজেক্ট, ইনঅ্যানিমেটেড অবজেক্টের মধ্যে তুমি পুট করে দিচ্ছ, তার মানে সেটা হয়ে গেল পার্সনিফাইড করা, ঠিক আছে। নেক্সট দেখো এক্সাম্পল, দ্য স্টার্স উইংড ইন দ্য নাইট স্কাই। দেখো রাতের আকাশে তারা যে চমকাচ্ছে সেটাকে উইংড করা বলছে। এবার দেখো উইং করা বা চোখ টেপা, এটা কিন্তু মানুষের একটা বৈশিষ্ট্য, যেটা আমি কি করেছি, স্টার্স এর মধ্যে দেখো আমি পুট করে দিয়েছি। তো এটাকেই বলা হয় পার্সনিফাইড করা, যখন তুমি একটা ইনঅ্যানিমেটেড অবজেক্টস বা অ্যানিমালস এর মধ্যে যখন তুমি কোনো মানুষের নেচার বা তার কোয়ালিটিকে পুট করে দিতে চাইছো, তখন তাকে আমরা পার্সনিফাইড করে দেওয়া বলে থাকি। ওকে, চলো নেক্সট চলে আসো ইউফেমিজম। দেখো ইউফেমিজম তো আমরা ভোকাবুলারিতেও পড়েছি, আমরা নিজেদের ওয়ার্ড ট্যাঙ্ক ইনক্রিজ করার জন্য আমরা ইউফেমিজমকে পড়েছি। ইউফেমিজম মানে যেটা ভালো ভালো কথা, অর্থাৎ ধরো তুমি একটা কথা আছে, যে কথার মধ্যে এমন একটা নিউজ দিতে চাইছো বা তোমার সেন্টেন্সের মাধ্যমে তুমি এমন কিছু বলতে চাইছো যেটা অন্য যাকে বলতে চাইছো, যে লিসনার হবে, তার শুনতে খারাপ লাগতে পারে, সে শুনে কষ্ট পেতে পারে বা সেটা শুনে একটু ক্রুয়েলটির একটা সেন্স পেতে পারে। তো সেই কারণে সেগুলোকে আমরা চেঞ্জ করে দিই ইউফেমিজম দিয়ে, অর্থাৎ সেই ওয়ার্ডটাকে ডাইরেক্ট না বলে একটু সুগার কোটেড করে আমরা বলার চেষ্টা করি। আর যখনই সুগার কোটেড করে বলার চেষ্টা করবে তখনই তাকে ইউফেমিজম বলে দেওয়া হয়। অর্থাৎ এই ইউফেমিজম হচ্ছে একটা পোলাইট এক্সপ্রেশন, যেখানে যে কথাগুলো শুনতে তোমার কানে খারাপ লাগবে, তুমি যদি ইউফেমিজম ইউজ করে বলো তাহলে সেই জিনিসটা শুনতে একটু তার থেকেও বেটার লাগে। যেমন দেখো এক্সাম্পল হিসাবে আমি এখানে প্লেস করে দিয়েছি, যেমন দেখো যদি বলি ইউ আর অ্যান ইডিয়েট, তাহলে কি হবে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ। তাহলে এটা যদি আমি বলি তাহলে কি হবে, একদম ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ, এভাবে বলে দিলাম, তাহলে শুনতে খারাপ লাগলো না, এবং তার মাধ্যমে আমি বলে দিতে চাইলাম যে সে হচ্ছে একজন ইডিয়েট। ওকে, নেক্সট দেখো আঙ্কেল, যদি ধরো বললাম যে আঙ্কেল নিথ বা অন্য কেউ যে কোনো জায়গার নাম বসিয়ে দাও, যে আঙ্কেলের নাম বসিয়ে দাও, দিলে যে মিস্টার সেন, হ্যাঁ আঙ্কেল মিস্টার সেন ডায়েট লাস্ট ইয়ার, এটা হচ্ছে একটা ডাইরেক্ট ওয়ার্ড। যদি আমি ডায়েট কথাটা ইউজ করি না, ডায়েটটা শুনতে একটু খারাপ লাগে, তো ডায়েটের জায়গায় যদি আমি দেখো আমি যে পাস্ট অ্যাভে ইউজ করে দিই, পাস্ট অ্যাভে, ঠিক আছে, যদি পাস্ট অ্যাভে ভাবে ইউজ করে দিই তাহলে অতটাও ডাইরেক্ট, যেমন ডায়েটটা শুনতে খারাপ লাগছিল, পাস্ট অ্যাভে ইউজ করার দরুন সেটা একটু শুনতে ভালো লাগলো, একটু অন্যভাবে ঘুরিয়ে কথাটা বললাম ভালো যাতে শুনতে লাগে, তো সেই কারণে। তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইউফেমিজম। ওকে, ক্লিয়ার আশা করছি। চলো পরবর্তী আমরা ফিগার অফ স্পিচের দিকে এগিয়ে যাই। অক্সিমোরন ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। অক্সিমোরন, প্যারাডক্স, অ্যান্টিথেসিস, এগুলো হচ্ছে তোমাদের একটা কনফিউশনের জায়গা তৈরি করতে পারে, কারণ এরা তিনজনেই কন্ট্রাডিকশন শো করে থাকে, অপোজিট জিনিস শো করে থাকে।
যেমন যেটা আমরা অক্সিমরন বলছি, অক্সিমরন হচ্ছে টু অ্যাডজাসেন্ট ওয়ার্ডস অপোজিট টু ইচ আদার। যখন দুটো ওয়ার্ড একে অপরের অপোজিট এবং তাদেরকে আমি একসাথে ইউজ করে দিয়েছি, ওয়ার্ডের ক্ষেত্রে বলছি, ওয়ার্ড দুটো অপোজিট ওয়ার্ডকে আমি একসাথে ইউজ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে টু অ্যাডজাসেন্ট ওয়ার্ডস অপোজিট টু ইচ আদারের সেন্সে আমরা অক্সিমরন ইউজ করে থাকি, ঠিক আছে? বোঝা গেল? তো সেটাকে আমরা অক্সিমরন বলে থাকছি, অর্থাৎ দুটো ওয়ার্ডস যেটা একে অপরের অপোজিট মিনিং প্রোভাইড করে, ঠিক আছে? অপোজিট মিনিং প্রোভাইড করে। যেমন ধরো আমি এখানে একটা এক্সাম্পল বলি, ওপেন সিক্রেট। সো এই যে সিক্রেট আবার সেটা ওপেনও, দুটো ওয়ার্ড যে আমি প্লেস করেছি একসাথে, সেটা দেখে দেখো দুজন তো একে অপরের কি দিচ্ছে, দেখো অপোজিট মিনিং প্রোভাইড করছে কিনা। কিন্তু সেটাকে আমি যখন সেন্টেন্সে একই সাথে ইউজ করে লিখবো তখন তাকে আমরা বলে ফেলি অক্সিমরন, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এদেরকে দুটো অপোজিট ওয়ার্ডকে যখন একসাথে রাখা হয় তখন তাকে আমরা অক্সিমরন বলে ফেলতে পারি। তো তোমরা লিখে নিতে পারো টু অ্যাডজাসেন্ট ওয়ার্ডস যে যাদের একসাথে যুক্ত হয়ে লেখা আছে, অ্যাডজাসেন্ট মানে যুক্ত করার লেখা, টু অ্যাডজাসেন্ট ওয়ার্ডস অপোজিট টু ইচ আদার, ঠিক আছে? অপোজিট টু ইচ আদার। তো সেই সেন্সে হচ্ছে আমরা অক্সিমরনকে ইউজ করে থাকি। যেমন ওপেন সিক্রেট, বিগ বেবি, যে বেবি সে তো নিজেই ছোট, আবার সেটা বিগ কি করে হয়? সো বিগ বেবি, ওপেন সিক্রেট, তারপর হচ্ছে অনেস্ট থিপ, এগুলো আমরা দেখি, লিভিং ডেড, এগুলো হচ্ছে দেখো আমার অক্সিমরন হয়ে গেল। ওকে, বোঝা গেল? চলো নেক্সট চলে আসি। এবার চলে আসো হাইপারবোল। আমি যখন প্যারাডক্স তোমাদের পড়াবো তখন আমি অ্যান্টিথেসিসটা আমি তোমাদের ওর সাথেই বলে দেবো রিলেট করে, যাতে তোমাদের মনে থাকে। বিকজ প্যারাডক্স, অ্যান্টিথেসিস যেটা তোমাদের পরীক্ষায় মনে হয় অ্যান্টিথেসিস থেকে প্রশ্ন এসেছিল, তো সেই কারণে যখন আমি প্যারাডক্সকে আলোচনা করব তার সাথে একদম রিলেট করে বলে দেবো যাতে তোমাদের মনে থাকে, কারণ এরা একে অপরের অপোজিট, ঠিক আছে? চলো, হাইপারবোল। হাইপারবোল কাকে বলে? দেখো, হাইপ করে বলা। হাইপ করে বলা মানে কি? এক্সাজারেট করে বলা। কোনো জিনিসের ওপর তুমি স্ট্রেস দিতে চাইছো, জোর দিয়ে বলতে চাইছো, এমফাসাইজ করে বলতে চাইছো, তখন আমরা এই হাইপারবোল কথাটা ইউজ করি এক্সাজারেট করার জন্য, এমফাসাইজ করার জন্য তোমার পয়েন্ট অফ ভিউকে, বা তুমি কোনো পয়েন্টকে এমফাসাইজ করতে চাইছো তখন আমরা হাইপারবোল ইউজ করি। দেখো, আই হ্যাভ বিন ওয়েটিং ফর এভার, এই যে ফর এভার ইউজ করে দিয়েছে, দ্যাট ইজ ইউর হাইপারবোল। মানে ওয়েট তো করবো কিন্তু ফর এভারের জন্য, সারা জীবনের জন্য, তার মানে কি ওই ফর ওয়েটের ওপর আমি জোর দিয়ে বলতে চাইছি, ঠিক আছে? তো সেটাকে আমরা বলে দিচ্ছি কি? হাইপারবোল। ওকে, হাইপারবোল মানে বোঝা গেল? চলো নেক্সট দেখে নি। এবার চলে আসো পান। পান ভীষণ ইন্টারেস্টিং একটা ফিগার অফ স্পিচ। পান ইউজ করা হয় কিসের জন্য? না, পানকে ইউজ করা হয় যখন আমি একটা ওয়ার্ডকে ইউজের মাধ্যমে একেরও বেশি মিনিং প্রোভাইড করতে চাইবো, তখন আমরা এই পানকে ইউজ করে ফেলি। অর্থাৎ যে ওয়ার্ড, একটা ওয়ার্ড যদি আমি পানের মাধ্যমে ইউজ করি কোনো সেন্টেন্সে, তার মানে সেই পার্টিকুলার ওয়ার্ডের একেরও বেশি মানে হতে পারে। তো সেরকম জিনিসকে আমরা পান বলে ফেলি, অর্থাৎ পানকে আমরা খুব ফানের জন্য ইউজ করি, ঠিক আছে? দেখো, ফান ইকুয়ালস টু পান, এইভাবে আমরা মনে রাখি। অর্থাৎ পানকে ইউজ করা হয় খুব মজার ছলে, সুন্দরভাবে, উইটি, ক্লেভার ওয়েতে আমরা ওয়ার্ডকে চুজ করি, সেন্টেন্সে ইউজ করি, যার মাধ্যমে হচ্ছে আমরা একেরও বেশি মানে প্রোভাইড করতে চাই ওই পার্টিকুলার ওয়ার্ডের মাধ্যমে, তখন তাকে আমরা পান বলে দিই, ঠিক আছে? তো ধরো আমি বললাম যে যে ধরো বলা হলো যে বাইসাইকেলটি কেন কাজ করছে না, বা চলছে না, কেন কেন চলছে না? বিকজ ইট হ্যাজ টু টায়ার্ড, বা ইট ওয়াজ টু টায়ার্ড। এবার দেখো, টু টায়ার্ড যখন আমি বলছি, টায়ার্ড যে কথাটা, তারপরে সেটা আমাকে ডিনোট করে দিচ্ছে যে ইট ওয়াজ টু টায়ার্ড, মানে হচ্ছে তার দুটো টায়ার্ড আছে, তাই সেটা বেশি জোরে চলছে না বা ভালোভাবে চলছে না, কারেক্ট? টায়ার্ড যেমন দুটো টায়ার্ডকে বোঝাচ্ছে, আবার টায়ার্ড মানে দেখো যখন আমরা খুব টায়ার্ড ফিল করি, এক্সস্টেড হয়ে যাই, হাঁপিয়ে যাই, তখন কি হয়? যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখনও দেখবো ভালোভাবে কাজ করি না। তার মানে টায়ার্ড কথাটা ইউজের মাধ্যমে আমি দুরকম মানে প্রোভাইড করতে চাইলাম। তো সেম জিনিস দেখো, এখানে কিছু পানের এক্সাম্পল দেওয়া আছে। দেখো কি বলা হচ্ছে, আ হর্স ইজ আ ভেরি স্টেবল অ্যানিমাল। এবার দেখো, স্টেবল অ্যানিমাল, তো স্টেবল মানে দেখো দুটো মিনিং হয়। একটা হচ্ছে স্টেবল মানে কি? এক জায়গায় দাঁড়িয়ে থাকা, স্টেবল এই সেন্স আমরা ইউজ করছি। আর একটা স্টেবলের মানে হচ্ছে কি হয়ে যায়, যেটা আস্তাবল, যেখানে হচ্ছে ঘোড়ারা থেকে থাকে।
তো একটা ওয়ার্ডের মাধ্যমে যখন একেরও বেশি মিনিং আমরা প্রোভাইড করতে পারি, এরকম ওয়ার্ড যদি আমরা সেন্টেন্সে ইউজ করে দিই তখন আমরা তাকে পান বলে ফেলি। ওকে, নেক্সট একদম সহজ সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। নেক্সট দেখো অ্যালিট্রেশন। অ্যালিট্রেশন থেকেও তোমাদের দেখলাম প্রশ্ন দেওয়া হয়েছিল ক্লার্কশিপে, তো এটাও ইম্পর্টেন্ট আছে। কিছুই নয়, যখন দেখবে আমরা এমন কিছু শব্দ বা ওয়ার্ড ইউজ করেছি আমাদের সেন্টেন্সে যার মধ্যে ওই ওয়ার্ডের মধ্যে যে কনসোনেন্ট সাউন্ড আছে যেটা একে অপরের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ সেম কনসোনেন্ট সাউন্ড যুক্ত কিছু আমরা ওয়ার্ডকে যদি একটা সেন্টেন্সে ইউজ করে দিই তখন তাকে আমরা অ্যালিটারেশন বলি, অর্থাৎ রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড ইজ কল্ড অ্যালিটারেশন। যেমন দেখো দ্য স্লাই স্নেক স্লিটার স্লোলি ইন দ্য স্যান্ড, তার মানে এখানে এই পার্টিকুলার সেন্টেন্সে দেখো আমি একটা স্লাই কথাটা ইউজ করেছি যার মধ্যে এস যে কনসোনেন্ট সাউন্ড আছে এটা রিপিট হচ্ছে, তাই তো? এটা হচ্ছে দেখো রিপিট হচ্ছে কোথায় না বাকিগুলোতে। দেখো স্নেকেও আমরা এস সাউন্ড পাচ্ছি, স্লিটারেও আমরা এস সাউন্ড পাচ্ছি, স্লোলিতে এস সাউন্ড পাচ্ছি, আবার স্যান্ডেও আমরা এস সাউন্ড পাচ্ছি। তার মানে এস হচ্ছে একটা কমন আমরা ধরে নিয়েছি এখানে কনসোনেন্ট সাউন্ড, যেটা যে ওয়ার্ডগুলোকে ইউজ করেছে তার সবার মধ্যে এটার অস্তিত্ব রয়েছে এবং তাদেরকে যখন একটা আমি সেন্টেন্সে ইউজ করে দিলাম তার মানে সেটা হয়ে গেল আমার অ্যালিটারেশন। বোঝা গেল? নেক্সট চলে আসো। নেক্সট এবার দেখো প্যারাডক্স, ভীষণ ইম্পর্টেন্ট। প্যারাডক্সের সাথে আমরা আলোচনা করে নেব অ্যান্টিথেসিসকে, ঠিক আছে? প্যারাডক্স ভার্সেস লিখে নাও অ্যান্টিথেসিস, ঠিক আছে? এই দুটোকে আমরা একসাথে আলোচনা করে নেব। দেখো প্যারাডক্স হচ্ছে আমরা কাকে বলছি? প্যারাডক্স আমরা বলে দিচ্ছি যখন ওয়ান থিং ইজ অপোজিট টু আনাদার ইন আ অ্যাবসার্ড ম্যানার, ঠিক আছে? প্যারাডক্স হচ্ছে সবসময় অ্যাবসার্ড ম্যানার হবে। এখানেও কিন্তু আমরা একটা ফ্রেজ বা একটা ক্লজ, দুটো ক্লজকে এমন ইউজ করেছি বা দুটো ফ্রেজকে এমন ইউজ করেছি যেটা একে অপরের কি কন্ট্রাডিকশন শো করছে, কন্ট্রাডিক্ট করছে। তো প্যারাডক্স মানে কন্ট্রাডিক্টের সেন্স প্রোভাইড করে, তার মানে একে অপরের কি করছে, একে অপরের বিরুদ্ধাচরণ করছে, কিন্তু তার সত্ত্বেও সেই one thing is opposite to another in an absurd manner। একে অপরের যখন আমরা অপোজিট মিনিং প্রোভাইড করছে তার সত্ত্বেও যখন তাদেরকে একসাথে আমরা ইউজ করে দিচ্ছি সেন্টেন্সে এবং অ্যাবসার্ড ম্যানারে অপোজিট মিনিং প্রোভাইড করে এবং যেটা তোমাকে দেখতে শুনতে লাগবে অ্যাবসার্ড, ঠিক আছে? তো সেটাকে আমরা প্যারাডক্স বলে ফেলি। ভালো করে বোঝো, ইন অ্যান অ্যাবসার্ড ম্যানার, ঠিক আছে? কোনো ফ্রেজ বা কোনো ক্লজকে যারা একে অপরের বিরুদ্ধাচরণ করছে, কন্ট্রাডিকশন শো করছে, তাদেরকে যখন একসাথে করে আমি সেন্টেন্সে ইউজ করছি ইন অ্যান অ্যাবসার্ড ম্যানার তাকে আমরা বলে ফেলছি প্যারাডক্স। এবং এই অ্যাবসার্ড ম্যানারের মাধ্যমে আমি মানে প্রোভাইড করতে চাইছি একটা জেনারেল ট্রুথ। ধরো কোনো জেনারেল ট্রুথকে আমি তুলে ধরতে চাইছি অ্যাবসার্ড ম্যানারে, তখন আমরা তাকে বলে ফেলবো প্যারাডক্স। মানে শুনতে তোমার অ্যাবসার্ড লাগবে, অবাক লাগবে যে একসাথে কি করে এদেরকে ইউজ করা যায়, কিন্তু এই ইউজের মাধ্যমে আমি তোমার কাছে একটা জেনারেল ট্রুথ ধরে তুললাম, তখন তাকে আমরা বলে ফেলবো প্যারাডক্স। বোঝা গেল? যেমন সব থেকে বড় ইম্পর্টেন্ট দেখো কি লেখা আছে, সব থেকে ভালো একটা এক্সাম্পল লেখা আছে এখানে, ওয়ার ইজ পিস। এই যে আমি যে কথাটা বললাম ওয়ার ইজ পিস, অর্থাৎ যুদ্ধই শান্তি। এবার তোমাদের মনে হবে যুদ্ধ এবং শান্তি কি করে হয়ে থাকে, যুদ্ধ কি করে শান্তি হতে পারে? তার মানে কি এই যে যুদ্ধ শান্তি একে অপরের তো কন্ট্রাডিকশন শো করছে না, এবং এটা অ্যাবসার্ড একটা ম্যানারে আমরা ইউজ করে দিচ্ছি, কিন্তু এর পিছনে বা এর মধ্যে বা অন্তর্নিহিত যদি তুমি মানে খুঁজে বার করো তাহলে একটা জেনারেল ট্রুথ বাবা খুঁজে পাবে। কিরকম? ধরো আমরা কেন যুদ্ধ করি বাবা? ধরো আমাদের দেশে যখন ইংরেজরা রাজত্ব করছিল তখন কি অরাজকতা ছড়িয়েছিল, আমরা খুব মানে কঠিন পরিস্থিতিতে ছিলাম, আমাদের শান্তি হারিয়ে গেছিল, তো সেই শান্তি খুঁজে পাওয়ার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। তার মানে এখানে কি হয়ে গেল, ওয়ার ইজ পিস হলো কিনা বলো? সেই শান্তিকে ফিরে পাওয়ার জন্যই তো আমরা যুদ্ধ করেছিলাম। তার মানে যুদ্ধ করা নিজের দেশের শান্তি ফিরে পাওয়ার জন্য, তাই তো? আমরা দেশে যদি শান্তি চাই, আমরা দেশে যদি কোনো প্রবলেম না চাই, তাহলেই তো আমরা যুদ্ধ করি একে অপরের দেশের সাথে। দ্যাট ইজ কল্ড ওয়ার ইজ পিস। বোঝা গেল? এবং এটাকে বলা হচ্ছে প্যারাডক্স, ঠিক আছে? যদি আমি বলি আই নো ওয়ান থিং, আই নো নাথিং, দেখো এটাও শুনতে কেমন লাগছে? আই নো
ওয়ান থিং। ঠিক আছে, এবার দেখো এটা শুনতে তোমার অ্যাবসার্ড লাগবে, আমি যখন ইউজ করবো দেখো ম্যানারটা অ্যাবসার্ড তোমার মনে হবে যে আই নো ওয়ান থিং, তারপর কি বলে দিচ্ছি কমা দিয়ে, আই নো নাথিং, আই নো নাথিং। আমি একটা জিনিস জানি যে আমি কিছু জানি না, তাই না, এরকম একটা মনে হচ্ছে। তো এটা দেখে তোমার মনে হতে পারে এটা আবার কি রকম একটা ম্যানারে আমি ইউজ করছি, এটার মানে আছে বাবা। অর্থাৎ যতই আমি জানি, এই যে জানার কোনো শেষ নেই, একটা কথাই আছে। তো আমি একটা জিনিস জানি যে এখন পর্যন্ত আমি যতটুকু জেনেছি সেটা যেন মনে হচ্ছে কিছুই জানি না, কেন জ্ঞানের ভান্ডার অপরিসীম। যতই তুমি জানবে তখন মনে হবে যে আমি আরো কিছু জানি, মানে আমি কিছুই জানি না, তার মানে আমি আর জানতামই না, এবার আরো জানলাম। তো যতই জানবে তখন মনে হবে আমি জানলাম, আমি তো কিছুই জানতাম না। তো সেই সেন্সে বলা হচ্ছে বাবা যে জ্ঞানের পরিধি অপরিসীম, যতই জানবে মনে হবে আগে কিছু জানতাম না, আবার নতুন করে শিখছি। তো সেই কারণে বলা হচ্ছে আই নো ওয়ান থিং দ্যাট আই নো নাথিং। ওকে, বোঝা গেল? তো এটা হচ্ছে আমরা বলে ফেলবো প্যারাডক্স, যেখানে অপোজিট মানে শো করছে বা একে অপরের বিরুদ্ধাচরণ করছে, সেরকম আমরা কিছু ফ্রেজ বা ক্লজকে একসাথে করে সেন্টেন্সে ইউজ করছি। শুনতে দেখতে মনে হচ্ছে ইন অ্যান অ্যাবসার্ড ম্যানারে ইউজ করছি, কিন্তু তার মাধ্যমে আমরা একটা জেনারেল ট্রুথকে বাবা, একটা সত্যকে আমরা ধরে তুলতে চাইছি, সেটাকে আমরা বলে দেবো প্যারাডক্স। ঠিক তার সাথে আমরা এবার রিলেট করে শিখবো অ্যান্টিথেসিসকে। অ্যান্টিথেসিসের মানেও তোমাদের কাছে মনে হবে যে কোনো ক্লজ বা যে কোনো আইডিয়া আমরা একে অপরের বিরুদ্ধাচরণ করছে, হ্যাঁ, তো সেরকম দুটো জিনিসকে আমরা কি করে দিয়েছি, আমরা ইউজ করে দিয়েছি। অর্থাৎ সেটা অ্যান আইডিয়া হতে পারে অর ক্লজ হতে পারে, অপোজিট টু আনাদার আইডিয়া অর ক্লজ, তাহলে এমন কিছু ক্লজ ইউজ করেছি অথবা আইডিয়া ইউজ করে দিয়েছি যেটা একে অপরের অপোজিট হবে। কিন্তু এই অপোজিট ভাবে ইউজ করার মাধ্যমেও তোমার এটাকে লজিক্যালি ম্যানারে মনে হবে যে ইউজ করা হয়েছে, ইয়েস এর পেছনে লজিক আছে। আগেতে যেমন তোমার অ্যাবসার্ড মনে হচ্ছিল ম্যানারটা, এখানে তোমার ম্যানার মনে হবে লজিক্যাল, ইন অ্যান লজিক্যাল ম্যানার। তো লজিক্যাল ম্যানারে, ইন আ লজিক্যাল অথবা সেন্সিবল ম্যানারে যদি আমি দুটো অপোজিট আইডিয়া বা ক্লজকে একসাথে যুক্ত করে ইউজ করি সেন্টেন্সে, তখন সেটা হয়ে যাবে আমার অ্যান্টিথেসিস। বোঝা গেল? তাহলে প্যারাডক্স হয়ে যাচ্ছে যখন সেটা অ্যাবসার্ড ম্যানারে হচ্ছে এবং যার মাধ্যমে তুমি জেনারেল ট্রুথ, ইনার মিনিং খুঁজে পাচ্ছ। আর এখানে তোমার দুটো অপোজিট আইডিয়া বা ক্লজকে যখন তুমি ইউজ করবে একসাথে, তখন তোমার মনে হবে আচ্ছা এটা ইউজ করার পিছনে লজিক্যাল বা একটা সেন্সিবল ম্যানার তুমি খুঁজে পাচ্ছ, তখন তাকে আমরা কি বলে ফেলবো, তখন আমরা তাকে অ্যান্টিথেসিস বলে ফেলবো। সেই কারণেই তোমাদের একটা প্রশ্ন নিশ্চয়ই ছিল, তোমরা জানো যে ছিল কি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। মনে আছে কি ছিল? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তো এই কথাটা তোমাদের ওখানে ছিল এবং এটার মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি মানে তোমাদের প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যখন তুমি ইউনাইট থাকছো আবার দেখো ডিভাইড থাকছো, মানে দুটো কি আলাদা আলাদা দেখো মনে হচ্ছে, দুটো ক্লজ একে অপরের অপোজিট, এখানে ইউনাইটেড এখানে ডিভাইডেড, এখানে স্ট্যান্ড এখানে ফল। তো এখানে মনে হচ্ছে যে দুটো ক্লজ একে অপরের অপোজিট, বাট লজিক্যাল সেন্সে এদেরকে একসাথে ইউজ করা হয়েছে। তুমি সেন্স দেখবে লজিক্যালি খুঁজে পাচ্ছ, অর্থাৎ মানে কি বলছে, যদি আমরা একসাথে থাকি তাহলে আমরা দাঁড়িয়ে থাকবো, যখনই আমাদের মধ্যে ডিভিশন ক্রিয়েট হয়ে যাবে তত তাড়াতাড়ি তার পতন বা সেই সমাজের পতন হয়ে যাবে। বোঝা গেল? দেখো সেই মিনিং প্রোভাইড করছে, তাহলে এটাকে আমরা বলে দেবো একটা পারফেক্ট এক্সাম্পল অফ অ্যান্টিথেসিস। বোঝা গেল? সেম জিনিস আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, ধরো আমি বললাম স্পিচ ইজ সিলভার, এখানেই লিখে দিচ্ছি, ধরো আমি বললাম স্পিচ ইজ সিলভার, ঠিক আছে, কমা দিয়ে বললাম দেখো স্পিচ ইজ সিলভার, ওকে, বাট সাইলেন্স ইজ গুড। আচ্ছা ব্ল্যাক ইঙ্ক দিয়ে লিখে দিই তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে। আমি বলি স্পিচ ইজ সিলভার, দেখো আমি আরেকবার লিখে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স
সাইলেন্স ইজ গুড, যদি আমি এটা বলি, দেখো দুটো মনে হবে কি, দেখো এখানে স্পিচের কথা বলছি, এখানে সাইলেন্স বলছি, এখানে সিলভার বলছি, এখানে গোল্ড বলছি, গোল্ড গোল্ড গুড কেন লিখে দিচ্ছি, এখানে গোল্ড বলছি, ধরো সাইলেন্স ইজ গোল্ড। হ্যাঁ দেখো, তো তোমাদের মনে হতে পারে যে এটা তাহলে দেখো একে অপরের অপোজিট মিনিং দিচ্ছে এরকম ক্লজ বা আইডিয়াকে আমি যুক্ত করে দিয়েছি, কিন্তু লজিক্যাল তুমি দেখো একটা সেন্স খুঁজে পাবে। অর্থাৎ স্পিচ বলাটা ভালো, কিন্তু অনেক সময় কি হয় না, চুপ থাকাটা আমার কি শ্রেয় বলে মনে হয়। কিছু কিছু জায়গায় চুপ থাকা ভালো, সব সময় বলা ভালো না, তখন মনে হবে যে বলার থেকে চুপ থাকলে সেটা গোল্ড বা সেটা তোমার জন্য বেনিফিশিয়াল হতো। তো সব সময় যে বলতেই হবে তার কোনো মানে নেই। স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্ট ইজ গোল্ড, বোঝা গেল? তো এই হচ্ছে আমার কি, এই হচ্ছে আমাদের অ্যান্টিথেসিস, যেটাকে আমরা লজিক্যাল ওয়েতে সবসময় ইউজ করি, দুটো অপোজিট ক্লজ বা দুটো অপোজিট আইডিয়াকে যখন সেন্টেন্সে একসাথে জুড়ে ইউজ করি, দ্যাট ইজ কল্ড ইউর অ্যান্টিথেসিস। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স প্যারাডক্স এবং অ্যান্টিথেসিসের মধ্যে। আশা করছি তোমরা বুঝতে পারলে। আর আরো একটা আমরা যেটা পড়ে এলাম অক্সিমরন, এটাও হচ্ছে দেখো অপোজিট, একে অপরের অপোজিট দুটো ওয়ার্ডকে যখন জুড়ে লিখে দিচ্ছে সেন্টেন্সে, যেমন দেখছিলাম বিগ বেবি, তো সেটা হয়ে গেল কি, যেমন ধরো বলে দিলাম অনেস্ট থিপ, হ্যাঁ ওপেন সিক্রেট, তো এগুলো হয়ে গেল আমার কি, এগুলো হয়ে গেল অক্সিমরন। তো অক্সিমরন, প্যারাডক্স এবং অ্যান্টিথেসিস আশা করছি এই যে অপোজিট মিনিং প্রোভাইড করে যেগুলোকে ইউজ করছি তার মধ্যে তোমরা ডিফারেন্সিয়েট এইভাবে করতে পারবে, আশা করছি ক্লিয়ার করাতে পারলাম। নেক্সট এবার চলে আসো আইরনি। আইরনির প্রচুর ইউজেস আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট যদি আমরা আমাদের লিটারেচারের ক্ষেত্রে দেখি যে আইরনির প্রচুর ইউজেস আমরা দেখতে পাবো। ওকে, আইরনির প্রচুর ইউজেস আমরা দেখতে পাবো, কিন্তু আইরনিকে জেনারেলি ইউজ করা হয় কিসের জন্য না, আইরনিকে ইউজ করা হয় আমরা কন্টেম তো করছি কিন্তু ডিসগাইজ ম্যানারে করছি, যেন মনে হচ্ছে ধরো কাউকে ধরো তুমি একটা তোমার বন্ধু আছে ক্লাসে, সে এমন একটা কাজ করলো যাকে তুমি দেখে মনে হচ্ছিল হদ্দ বোকা, না তুমি তাকে কি বললে, আরে তুমি তো দেখছি কালিদাস আমাদের ক্লাসে, তো তার মানে তুমি কি মনে হলো, ওপরে দেখে দেখে মনে হলো যে কালিদাস হিসাবে তুমি তাকে কি করলে না সম্মান করে দিলে, তাকে একটু প্রেইজ করে দিলে, এরকম মনে হলো, বাট তার মিনিং হয়ে গেল বাবা আইরনিক্যাল মিনিং প্রোভাইড করলো। অর্থাৎ সেখানে দেখো অ্যামিউজিং একটা ফ্যাক্ট তুমি খুঁজে পাবে, কিরকম, ধরো তখন তুমি তাকে কালিদাস বলে দিলে, সে তো শুনতে তার খুব একটা তার ভালো লাগলো, কিন্তু তুমি তার আসল মিনিং কি প্রোভাইড করতে চাইলে, তার মাধ্যমে তুমি তাকে একটা হদ্দ বোকা প্রমাণ করতে চাইলে। কিভাবে, কারণ কালিদাস কবি হয়ে ওঠার আগে সে কিন্তু মহা বোকা ছিল, এবং তুমি সেটা দিয়েই তাকে হচ্ছে কি করলে, চিহ্নিত করলে, এবং সে কিন্তু সেটা বুঝতেও পারলো না। তো সেটাকে বলা হয় আইরনি। অর্থাৎ তোমার যে কন্টেম্পট আছে, কারোর প্রতি তোমার যে ডিসগাস্ট বা ডিসলাইক কাজ করছে, সেই কন্টেম্পটটাকে তুমি প্রেজের মারফত কাউকে বলে দিচ্ছ, প্রেজ দিয়ে বা তাকে মানে কি বলবো সম্মান করে, তাকে সুন্দরভাবে সম্বোধন করে যখন তুমি বলে ফেলছো, তখন তাকে আমরা আইরনি বলে ফেলি। ঠিক আছে, তো এটাকে হচ্ছে যা বলছি তার অপোজিট মিনিং একদম কি করে দিচ্ছে, একদম হচ্ছে প্রোভাইড করে দিচ্ছে। তো প্রিটেন্ড করছি যেন আমি তাকে প্রেজ করছি, তার ব্যাপারে ভালো ভালো কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি তাকে করে ফেলছি হচ্ছে ব্লেম বা রেডিকিউল। তো সেই সেন্সে হচ্ছে আমরা আইরনিকে ইউজ করতে পারি। প্রচুর এক্সাম্পল দেখো দেওয়া আছে। হিজ আর্গুমেন্ট ওয়াজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড, মানে যেন ক্লিয়ার তো বলছি, বাট এখানে দেখো মাডের সাথে তুলনা করে দিচ্ছি। কাদায় যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ক্লিয়ার কি করে হয়, সেটা তো অস্বচ্ছ হয়ে গেল, ওয়েগ হয়ে গেল। তার মানে আলটিমেটলি আমি তাকে দেখো খুব ভালো ভালো বললাম যে অ্যাজ ক্লিয়ার, ক্লিয়ার দেখে মনে হচ্ছে বাবা খুব পরিষ্কার বলে দিল, তার আর্গুমেন্ট মানে খুব লজিক্যাল পরিষ্কার, কিন্তু পরে বলে দিলাম দেখো মাড, তাহলে কার মতো পরিষ্কার, মাডের মতো। অর্থাৎ মাড মানে কি, কাদায় থাকলে কোনো জিনিস কি করে পরিষ্কার হতে পারে, ঠিক আছে, তার মানে সেটা কি হয়ে গেল, সেটা তার মানে অস্বচ্ছ হয়ে গেল, তার মানে ইটস নট ক্লিয়ার, ওয়েগ। তো সেই সেন্সে হচ্ছে আমরা এটাকে ইউজ করে দিলাম। ধরো আমি কোনো সিনেমা হলে গেলাম, নতুন মুভি বেরিয়েছে দেখতে গেলাম, তো সেই মুভি দেখতে গিয়ে দেখলাম হল পুরো ফাঁকা পড়ে রয়েছে, এবং আমি হঠাৎ করে আমি এক্সপ্রেশন দিয়ে বলে দিলাম আরে বাবা টু ক্রাউড, প্রচুর দেখা যাচ্ছে, প্রচুর জনসংখ্যা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি কি দেখা যাচ্ছে না, তাহলে যে মিনিংটা আমি প্রোভাইড করছি, দেখো রেডিকুলাস মানে রেডিকিউল করতে চেয়ে বা সেটাকে ছোট করতে চেয়ে বা তার উপহাস করতে চেয়ে আমি ভালো কথা যখন বলে ফেলছি, সেটাকে বলা হচ্ছে আইরনি। ওকে, বোঝা গেল? আশা করছি ক্লিয়ার হলো তোমাদের কাছে।
সেম দেখো, যদি আমি বলি এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল আছে, এটাও বলে দিই। দেখো, হ্যাভ আ নাইস ডে। যে কোনো কাস্টমার কেয়ারে যখন তুমি ফোন করবে, কাস্টমার কেয়ারে যখন ফোন করো তখন দেখবে যে প্রচুর অপর তরফ থেকে যে কাস্টমার যে আনস্যাটিসফাইড তোমাদের যে প্রোভাইড করা হয় পরিষেবা তার জন্য, এবার সে তখন কি করে, যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ থাকে তার সাথে ভীষণ রুড ভাবে কথাবার্তা বলে। রুড ভাবে কথাবার্তা বললেও তারপরে তাকে উত্তরে কি বলতে হয়, হ্যাভ আ নাইস ডে স্যার। তো এই হ্যাভ আ নাইস ডে কি সে মন থেকে বলে না। তাহলে হ্যাভ আ নাইস ডে তখনই বেরোবে, দেখো ওপরে খুব ভালো লাগছে শুনতে, কিন্তু তার ভেতরে ততটাই হচ্ছে তার কি রাগ, একদম অভিমান, সেগুলো জড়িয়ে কিন্তু সে বলে হ্যাভ আ নাইস ডে। তার মানে অ্যাকচুয়ালি কি সেটা হ্যাভ আ নাইস ডে উইশ হলো না সেটা, ঠিক আছে, সেখানেও কিন্তু তার কন্টেম্প্ট প্রকাশ পেল, ঠিক আছে, ফিলিং অফ ডিসগাস্ট বা ডিসলাইক কিন্তু প্রকাশ করলো, কিন্তু ইন পোলাইট ওয়ে। তাকে আমরা বলে দিচ্ছি কি আইরনি। ওকে, নেক্সট চলে আসো অ্যাসোনেন্স। ঠিক আগেরটা আমরা যেমন দেখেছিলাম যে আমরা এর আগে আমরা যেটা পড়লাম অ্যালিট্রেশনে হচ্ছে আমরা কনসোনেন্ট সাউন্ডকে আমরা রিপিট হতে দেখেছিলাম, কিন্তু অ্যাসোনেন্সে আমরা দেখবো যে ভাওয়েল সাউন্ড যদি, যেমন কিছু ওয়ার্ড আমরা সেন্টেন্সে ইউজ করেছি এবং যেখানে ভাওয়েল সাউন্ড হচ্ছে রিপিট হয়েছে, তাকে আমরা বলে ফেলি অ্যাসোনেন্স, ঠিক আছে। যেমন দেখো, হি ক্ল্যাপ হিজ হ্যান্ডস এন্ড স্ট্যাম্পস হিজ ফিট। তো দেখো কি হয়ে গেল, এই যে ক্ল্যাপ, এই ক্ল্যাপের মধ্যে দেখো কি আছে, ক্ল্যাপের মধ্যে এ সাউন্ড আছে, এ CLAPS, ক্ল্যাপস, এ, তার মানে এখানে ভাওয়েল আছে। আবার দেখো হিজ হ্যান্ডস এও ভাওয়েল আছে, এন্ড এও ভাওয়েল আছে, স্ট্যাম্পস এও হচ্ছে ভাওয়েল আছে, এ। তাহলে যখন এ সাউন্ড বা দেখো একটা ভাওয়েল সাউন্ড রিপিট হয়ে গেল একটা সেন্টেন্সে, যেটাকে আমরা অ্যাসোনেন্স বলে দেবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অ্যাসোনেন্স, আর অ্যালিটারেশন মানে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন। তাহলে যত ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ আছে সেটা আমি একটু ছোট করে তোমাদের বর্ণনা করে দিতে চাইলাম। আশা করছি এই ফিগার অফ স্পিচ গুলো যেগুলো আমি তোমাদের দেখালাম, এগুলো থেকে অনেকগুলো পরীক্ষায় তোমরা প্রশ্ন পেয়েছো বা পেতেও পারো আপকামিং এক্সামিনেশনে। আশা করছি তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে। সো দ্যাটস অল ফর টুডে and have a good day.